অবশেষে সেনাপ্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। আগামী 10 দিনের মধ্যে আমরা অপসারণ দেখতে চাই। আমার দেশ পরিচালনা করা আমার দায়িত্ব না, আমার কাজ না, আমি জানি না। যুদ্ধ করতে ডাকলেন, যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তার অধিকারের সনদ বানালেন এমন ভাষায় যেটা সে বোঝে না। এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না। দেশের সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মুখোমুখি বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা ইতিমধ্যেই জানেন, ছাত্রদের গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। এদিকে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে নতুনভাবে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে নিয়ে সমালোচনার মুখোমুখি হলেও এবার সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অর্থাৎ ইউনূসের পদত্যাগ দাবি করেছেন বর্তমানে আওয়ামী লীগের বিরোধী বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাঠে ঘাটে ডক্টর ইউনূসের পদত্যাগের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং মিছিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বেশ কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেই আওয়ামী লীগের বেশ কয়েকজন এমপি মন্ত্রীরা গ্রেফতার হওয়ার পরেও তারা দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু কিভাবে সম্ভব হয়েছে এটা নিয়েও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানান প্রশ্ন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে যাতে তিনি পদত্যাগ করেন। বিষয়টা নিয়ে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ দেখব, কেন হঠাৎ করে ডক্টর ইউনূসের পদত্যাগ দাবি করেছেন আওয়ামী বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকর্মীরা। সেই ভিডিও ফুটেজটা দেখব, বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এক মুহূর্ত নাটনে সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর বেশি কথা বলাচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাদেরকে অনুরোধ করবো একটা লাইক দিয়ে চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধৈর্য সহকারে ভিডিওটি সবাই দেখতে থাকুন। যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তার অধিকারের সনদ বানালেন এমন ভাষায় যেটা সে বোঝে না। এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না। রাষ্ট্রের সংবিধান নিয়ে সংস্কার, সংবিধান এবং বিচার বিভাগের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা অনেকবার কথা বলেছি এবং কথা বলে বিপদেও পড়েছি। কিন্তু তারপরে হচ্ছে যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য এই আলোচনা বিপদ আপদ মোকাবেলা করে বারবার করতে হবে আর কি। সংবিধান নিয়ে আমার ভাবনা হচ্ছে যে আমি বাংলাদেশের বর্তমানের সংবিধান অথবা 72-এর সংবিধানকে আমি ব্যক্তিগতভাবে ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশন মনে করি আর কি। অ্যান্ড টু সাম এক্সটেন্ট আই ডু নট কনসিডার ইট অ্যাট অল এ কনস্টিটিউশন। কারণ হচ্ছে এইটা অনেকগুলো বিষয় আছে। প্রথমত হচ্ছে আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছিল 71-এর 17 এপ্রিলে, সেখানে আমরা কেমন বাংলাদেশ চাই সেই গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশের একটা আকাঙ্ক্ষার কথা এখানে বলা ছিল। এবং সেখানে আমাদের ডিভোর্স সেটেলমেন্টের কথা বলা ছিল, যে কেন আমরা পাকিস্তানের রাষ্ট্রসত্তা থেকে বেরিয়ে এসে একটা নতুন রাষ্ট্র গঠন করতে চাই। সেখানে বলা ছিল যে ডিভোর্সের কারণগুলো কি কি পাকিস্তান রাষ্ট্রের সাথে। সেখানে বলা ছিল যে আগামী গণপ্রজাতন্ত্রটা যেটা রক্তের উপর দিয়ে তৈরি হবে, সেই গণপ্রজাতন্ত্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে। সেখানে পরিষ্কার করে বলা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের উপর ভিত্তি করে একটা ফ্রি ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ প্রস্তাব করা হচ্ছে এবং শাসিত হবে অ্যাকর্ডিংলি। এবং এই 3টা প্রিন্সিপাল এমন যে আপনি যদি সেই গ্রিক অথবা রোমান সিভিল সিটি স্টেটের সিভিলাইজেশন থেকে শুরু করে চার্টার অফ মদিনা সনদ, কমিউনিস্ট রেভলিউশনের সনদ, ফ্রেঞ্চ রেভলিউশনের সনদ, ইরানি রেভলিউশন, প্রত্যেকটা রেভলিউশনের যে গ্লোরিয়াস লফটি আইডিয়াসগুলো ছিল তার প্রত্যেকটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ ছিল। কিন্তু আমরা পরবর্তীতে সংবিধান যখন প্রণীত হলো তখন দেখলাম যে এই 3টা মূলনীতি আলটিমেটলি আর থাকলো না। নতুন করে 4টা রাষ্ট্র পরিচালনার মূলনীতি তৈরি করা হলো, যেটা তখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ম্যান্ডেট ছিল না সেটা করবার জন্য।
এবং সেটার ফলে যেটা হয়েছে, এই ব্যাডলি ড্রাফটেড কনস্টিটিউশনের মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশ তার ইতিহাসের স্বাধীনতার পরপরই তার প্রথম স্বৈরাচার দৈত্যকে দেখতে পেল। 1 থেকে 2 বছরের মাথায় আমরা দেখতে পেলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ, তিনি সবচেয়ে অজনপ্রিয় স্বৈর শাসকে পরিণত হলেন, এই রাষ্ট্রের একটা দৈত্যে পরিণত হলেন তিনি। যেই রাষ্ট্রটার কাঠামোতে প্লেজ করা ছিল টু দ্য নেশন যে একটা ফ্রি রিপাবলিক হবে, সেই রাষ্ট্রে আমাদের 7.5 কোটি মানুষকে উনি প্রজা বানালেন। এক দলীয় শাসন কায়েম করলেন বাকশাল দিয়ে, 4th সংবিধান কায়েম করলেন, সকল দল নিষিদ্ধ করে দিলেন, আর্টিকেল 117 ইনকর্পোরেট করে একটা জাতীয় দল করলেন, প্রত্যেক প্রজাতন্ত্রের কর্মচারীকে সেই দলের সদস্য হওয়ার জন্য বাধ্য করলেন। এই বাস্তবতা তো স্বাধীনতার সাথে সাংঘর্ষিক ছিল। তাহলে যেই কনস্টিটিউশন বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, যেই কনস্টিটিউশন বাংলাদেশের ইতিহাসের স্বাধীনতার পরে ইমিডিয়েটলি প্রথম মনস্টার রুলার তৈরি করেছে, ফ্যাসিবাদী দৈত্য তৈরি করেছে, যেই কনস্টিটিউশন আমাদের কয়েক বছরের মধ্যে একটা 4th সংশোধনীর জন্ম দিয়েছে, যেই কনস্টিটিউশনের সাদের মতো জাতীয় পার্টির মতো দিল্লির দাসত্বের ছায়া আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল 9 বছর, যেই কনস্টিটিউশন দিয়ে বাংলাদেশে আমরা দ্বিতীয় ফ্যাসিবাদী শাসন কায়েম হয়েছে 16 বছরের জন্য, সেই কনস্টিটিউশন অলরেডি বিকেম অবসোলিট অ্যান্ড ডিসফাংশনাল। ইট সিম্পলি ক্যানট বি ক্যারিড অন। তাহলে আমি পার্সোনালি মনে করি নতুন সংবিধান দরকার, এবং এই সংবিধানটা খুব ছোট হওয়া দরকার। এত মানে প্রসিডিউরাল লজ ক্যানট বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। বাংলাদেশের যারা এত বিজ্ঞ আইনজীবীরা ছিলেন, যারা এটাকে ওয়ার্শিপ করেছেন বিফোর দেয়ার লর্ডশিপস, তারা এটা সিম্পলি বুঝেন নাই যে অ্যাক্টস অ্যান্ড কনস্টিটিউশন ক্যানট বি দ্য সেম। প্রধানমন্ত্রী কেমনে হবে, রাষ্ট্রপতি কেমনে হবে, সংসদ কেমনে হবে, তারপরে অ্যাকাউন্টেন্ট কেমনে হবে, হাউ কুড দিস বি পার্ট অফ দ্য কনস্টিটিউশন? সংবিধান আর আইনের ভিতরে পার্থক্যটা কোথায়? সংবিধান হচ্ছে ইয়ার্ডস্টিক আইনের, যে আমার একটা আইন রিপাবলিকের ক্যারেক্টার, রিপাবলিকের প্লেজ কমপ্লাই করছে কিনা সেইটা বোঝার মূল মন্ত্র হচ্ছে সংবিধান। এইটাকে দিয়ে আমি বুঝবো যে এই অ্যাক্ট অফ পার্লামেন্ট, এই স্ট্যাটিউটস, এই রুলস, এই রেগুলেশন, বাইলস, অর্ডিন্যান্স, এগুলা রিপাবলিকান ক্যারেক্টারের সাথে যায় কিনা। সিম্পল জিনিস, যে আমার আকাঙ্ক্ষা কি ছিল 71-এ, আমি জনগণের সাথে কিসের ভিত্তিতে যুদ্ধ করতে আহ্বান করেছিলাম, সেই আহ্বানের জায়গাগুলো থাকতে হবে, এবং সেটা দিয়ে একটা নতুন কনস্টিটিউশন তৈরি করা সম্ভব, যেটার ভাষা গ্রামের কৃষকের ভাষা হবে, জেলের মজুরের ভাষা হবে, যেই ভাষায় সে যুদ্ধ করেছে। যুদ্ধ তো আপনি কনস্টিটিউশনাল ওয়ার্ড দিয়ে কল করেন না রিপাবলিক তৈরি করবার, সেটা তো বলেছিলেন অধিকারের কথা বলে কল করেছিলেন। তাহলে যে সহজ ভাষায় যুদ্ধ করতে ডাকলেন, যেই সহজ ভাষায় যুদ্ধ করে মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করলো, তার অধিকারের সনদ বানালেন এমন ভাষায় যেটা সে বোঝে না, এটা তো রিপাবলিকান ক্যারেক্টার হইতে পারে না রাষ্ট্রের। এটা ড্রাফটস ওয়াজ ব্যাডলি ডান, এবং কেউ কেউ বলেছেন যে এটা ড্রাফটস ওয়াজ বাই সামওয়ান এলস অফ ডিফারেন্ট কান্ট্রি, এটা হ্যান্ড ওভার করে দিয়েছে জাস্ট টু বি পাস এন্ড ফলো থ্রু। মতবিনিময়ে মুখোমুখি বিএনপি মহাসচিব। গুলশান কার্যালয়ে শনিবার দুপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাশের দেশে বসে বিভিন্ন কথা বলে দেশে অস্থিরতা তৈরি করছেন শেখ হাসিনা। একজন রাজনীতিবিদ হিসেবে পালিয়ে না থেকে তার উচিত হবে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়া। শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশের থেকে যে সমস্ত কথা বলছেন, তা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু সেই কথাগুলো কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে। তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না, বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করে ফখরুল বলেন, ছাত্র রাজনীতি। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওটা দেখেছেন। ভিডিওটা দেখে আপনাদের মতামত কমেন্টে জানতে চাই, কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।